আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 10 ফেব্রুয়ারি 27 মাঘ মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, আজ থেকে আসামে শুরু হচ্ছে হাই স্কুল শিক্ষান্ত বা মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা 4,38,565। চা শ্রমিকদের জমির পাট্টার সূচনা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর সন্তানরা কি করছে সকলে জানেন, বলতে বাধ্য করাবেন না, পাক সংসর্গ। মুখ্যমন্ত্রীকে কড়া জবাব গৌরব গগৈর। বরাক উপত্যকার জন্য বিরাট সুখবর, যাত্রা শুরু করল শিলচর সাইরাং ট্রেনের। শিলচর থেকে এয়ার ইন্ডিয়া পরিষেবা চালুর দাবিতে ফের সংসদে সরব সাংসদ কোনাদ পুরকায়স্ত। রামকৃষ্ণগড়ে কংগ্রেস মনোনয়ন চেয়ে আবেদন নৈরিতা জয় শুক্লার। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বিধায়ক বিজয় মালাকার। এবং সর্বশেষ খবরটি হল, উত্তর নারায়ণপুরে কাটাখাল নদীর সেতুর পূর্ব প্রান্তে অসম্পূর্ণ অ্যাপ্রোচ, সমস্যায় এলাকাবাসী। এবারে শুনুন বিস্তারিত খবর। আজ থেকে আসামে শুরু হচ্ছে হাইস্কুল শিক্ষান্ত বা মাধ্যমিক পরীক্ষা। আজ সকাল 9টায় প্রথম পরীক্ষা। এবারের মাধ্যমিক রাজ্যের 1046টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীর সংখ্যা 4,38,565। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও সুউচ্চ দেওয়াল থাকার মতো কড়া নিয়ম এবার মানতে হবে। প্রতিটি কেন্দ্রের 50 মিটার ব্যাসার্ধে জারি করা হয়েছে 163 দ্বারা। পরীক্ষার সময় কেন্দ্রের আশেপাশে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তির আনাগোনা নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থীরা কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী বহন করতে পারবে না। মোট 45টি কেন্দ্রে হবে উত্তরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া। এদিকে 11 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মোট 821টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীর সংখ্যা 3,30,344। পরবর্তী খবরটি হলো, আসামে সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো চা বাগান শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার ঐতিহাসিক প্রকল্প। ডিব্রুগড়ের দিনজয় চা বাগানে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে তিনি রাজ্য সরকারের এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে বর্ণনা করেন। জমির পাট্টার জন্য আবেদনপত্র বণ্টনের সূচনা করে তিনি বলেন, আজকের দিনটি আমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আসাম বিধানসভার গত অধিবেশনে আমরা বাগানের লেবার লাইনে বাস করা চা শ্রমিকদের বাড়ি এবং জমির অধিকার দিতে একটি বিল পাশ করেছি। এখন পর্যন্ত লেবার লাইনের জমির মালিকানা রয়েছে চা বাগান মালিকদের হাতে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রক্রিয়ার অধীনে লেবার লাইনে বাস করা শ্রমিকদের মধ্যে জমির জন্য আবেদনপত্র বণ্টন করা হচ্ছে। ওই আবেদনপত্রে সংশ্লিষ্ট জমির ব্যাপারে বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে। এ কাজে যাতে দেরি না হয় তার জন্য শ্রমিকদের সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা ইতিমধ্যে 103টি বাগানে জমির সার্ভের কাজ শেষ করেছি। সোমবার থেকে আরও 250 চা বাগানে সার্ভের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে 800 চা বাগানে জমির সার্ভের কাজ সম্পন্ন করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, আসামে চায়ের 200 বছর পূর্ণ হলেও শ্রমিকরা জমির মালিক হতে পারেননি। চা শ্রমিকরা সন্তানদের স্কুলে পড়া বাদ দেওয়াতে বাধ্য হন, কারণ তারা কাজ না করলে বাসস্থান হারানোর ঝুঁকি থাকে। এখন থেকে কোনো চা শ্রমিককে আতঙ্কে থাকতে হবে না, সরকার তাদের জমি দিচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই চা শ্রমিকদের মধ্যে জমির পাট্টা বণ্টনের কাজ শুরু হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আসামে প্রায় 10 লক্ষ চা শ্রমিক রয়েছেন। এর মধ্যে কয়েক লক্ষকে জমির পাট্টা দেওয়ার প্রয়োজন। এটা দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া। এতে কমপক্ষে 6 থেকে 7 মাস সময় লাগবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বানাতে এখন থেকে আর বাগান মালিকদের কাছ থেকে শ্রমিকদের এনওসি লাগবে না বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমার পরবর্তী লক্ষ্য প্রতিটি ঘরের জিওটেক করা। পিএমএওয়াইয়ের অধীনে আমরা সবাইকে ঘর দেব। যাদের ঘর নেই তারা নতুন ঘর পাবেন। যাদের ঘর ভাঙ্গা তাদের ঘর মেরামত করে দেওয়া হবে। পরবর্তী খবরটি হলো, পাক সংঘর্ষ, মুখ্যমন্ত্রীকে কড়া জবাব গৌরব গগৈর।
পাকিস্তানে কেন গিয়েছিলেন, সেখানে 10 দিন থেকে কোথায় কোথায় গিয়েছিলেন, পাকিস্তানে পত্নীর ব্যাংক অ্যাকাউন্ট, ভারতে বসে পাকিস্তানে গোপন রিপোর্ট পাঠানো, সংসদে দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত প্রশ্ন করা। মুখ্যমন্ত্রীর সব প্রশ্নের জবাব দিলেন গৌরব গগৈ। সন্তানের ধর্ম নাগরিকত্ব নিয়ে প্রশ্নের জবাব দিয়ে মুখ্যমন্ত্রীকে তার প্রচণ্ড হুঁশিয়ারি, আপনার ছেলেমেয়ের কথাও আমরা জানি, তারা কোথায় কী করছে সবই জানি, আমাকে বাধ্য করবেন না বলতে। গৌরবের পাকিস্তান সংযোগ নিয়ে এসআইটির রিপোর্ট সামনে এনে রবিবার মুখ্যমন্ত্রী যে মাইলেজ নেওয়ার চেষ্টা করছিলেন তাতে যেন আজ জল ফেলে দিলেন কংগ্রেস নেতা। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে পরবর্তী তদন্তের জন্য এসআইটির রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর ওই প্রচেষ্টা বৃথা, কারণ কেন্দ্রের হাতে আগে থেকেই রয়েছে সব তথ্য, ফলে পরবর্তী তদন্তের আর কিছু থাকতে পারে না সেখানে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, পাকিস্তানে কেন গিয়েছিলেন, গৌরবের জবাব, নতুন বিয়ে হয়েছে, পত্নী পাকিস্তানে যাবে, একা ছেড়ে দেব নাকি, অক্টোবরে বিয়ে, ডিসেম্বরে গেছে, আমি কি সঙ্গে যেতে পারি না, ইউরোপ থেকে এসে একা পাকিস্তানে কাজ করেছে, তখন কোথায় থেকেছে, কোথায় দোকান, কোথায় পার্ক, সব কিছু দেখতে গিয়েছিলেন, সেটা নিয়েই দুরন্তর কাহিনী বানিয়ে দিয়েছেন তিনি। পাকিস্তানে গিয়ে কি করেছেন 10 দিন। কংগ্রেস সাংসদের জবাব, আমি লাহোর গিয়েছি, তখন মনে হলো তক্ষশিলা দেখতে যাই, প্রাচীন ভারতীয় সভ্যতার কেন্দ্র ছিল, ইসলামাবাদ থেকে গেলাম তক্ষশিলায়, সাংসদ হওয়ার পর মোদী সরকারের কাছে পাসপোর্ট জমা দিয়েছি আমি, পাকিস্তানের কোথায় কোথায় গিয়েছি সব তথ্য রয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে। উল্টে মুখ্যমন্ত্রীকে বিব্রত করে তার দাবি, 10 দিন পাকিস্তানে কোথায় কোথায় গিয়েছি জানতে চান মুখ্যমন্ত্রী, কিন্তু তার এসআইটি কতটা সিরিয়াস দেখুন, আমার কাছে এসে এই প্রশ্নটাও করতে পারেনি, কেন এসআইটি আমার কাছে এসে জেনে যায়নি পাকিস্তানে কোথায় কোথায় গিয়েছি। এসআইটি রিপোর্ট তুলে মুখ্যমন্ত্রী দেখিয়েছেন পাকিস্তানের ইন্টেরিয়র মিনিস্ট্রির আমন্ত্রণে পাকিস্তানে গিয়েছিলেন গৌরব, কিন্তু তার জবাব, আমি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি, কারো আমন্ত্রণে যাইনি, ভারত থেকে পাকিস্তানে যেতে ভিসা লাগে, সেই ভিসার নিয়ম পালন করেই গিয়েছি, পাসপোর্টের স্টাম্প রয়েছে, সেটাই আইনি প্রক্রিয়া মেনে যাওয়া। পরবর্তী খবরটি হলো, শীঘ্রই শিলচর সাইরাং রুটে চলবে যাত্রী ট্রেন, দিন কয়েক আগেই রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থকে এই আশ্বাস দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, আর আজ সেই কথা অক্ষরে অক্ষরে পালন করলেন বৈষ্ণব। সোমবার থেকে এই রুটে যাত্রা শুরু হলো শিলচর সাইরাং নতুন ট্রেনের। এদিন নয়াদিল্লিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির ফ্ল্যাগ অফ করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ এবং শিলচর লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সাইরাং স্টেশনে ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে অংশ নেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহমা, আইজলের বিধায়ক লালবেঙ্গুঙ্গা সহ রেল মন্ত্রণালয়ের শীর্ষ আধিকারিকরা। সোমবার দুপুর 12টা 25 সাইরাং থেকে শিলচরের উদ্দেশ্যে ছুটে ট্রেনটি 17টি স্টেশন চুয়ে 6টি জেনারেল সেকেন্ড ক্লাস এবং একটি SLR কোচ যুক্ত ট্রেনটি বিকেল 5টা 30 পৌঁছে শিলচর রেলওয়ে স্টেশনে। এর ফলে বরাক উপত্যকা এবং প্রতিবেশী রাজ্য মিজোরামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং উপকৃত হবে নিত্যযাত্রীরা। এদিন ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যসভার সাংসদ কোনাদ বলেন, মিজোরাম এবং বরাক উপত্যকা সহ রাজ্যের জন্য এক তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন। তিনি বলেন, নতুন সাইরাং শিলচর প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন এবং গুয়াহাটি রেলওয়ে স্টেশনে নতুন যাত্রী পরিষেবার সূচনা এক ঐতিহাসিক পদক্ষেপ। এই গণদাবি অতি দ্রুত বাস্তবায়নের জন্য বরাক উপত্যকা ও মিজোরাম জনগণের পক্ষে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সাংসদ কোনাদ পুরকায়স্থ আরও বলেন, শিলচর সাইরাং রেল পরিষেবা দীর্ঘদিনের দাবি পূরণ অত্যন্ত জরুরি ছিল। পরবর্তী খবরটি হলো, শিলচর বিমানবন্দর থেকে পুনরায় এয়ার ইন্ডিয়া পরিষেবা চালু করতে সংসদে সরব হলেন রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ। এ বিষয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বর্তমানে শিলচর বিমানবন্দরে কেবলমাত্র একটি বেসরকারি বিমান সংস্থা দ্বারা পরিষেবা পরিচালিত হয়,
ফলে বিমান যাত্রায় আসনের তীব্র সংকট, ব্যস্ত সময়ে অতিরিক্ত বিমান ভাড়া, ঘন ঘন অতিরিক্ত বুকিং এ নিয়ে যাত্রীরা প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সাংসদ কোনাদ আরও উল্লেখ করেন যে শিলচর শুধু একটি জেলা সদর নয়, সারা বরাক উপত্যকায় বিমান চলাচলের একমাত্র প্রবেশদ্বার, যা দক্ষিণ আসামের 3টি জেলায় পরিষেবা প্রদানের পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ও দক্ষিণ নাগাল্যান্ডের যাত্রীদেরও পরিষেবা দিয়ে আসছে। উন্নত পরিকাঠামো, শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানের সম্প্রসারণ এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে এই অঞ্চল থেকে বিমান পরিবহনের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এমন প্রেক্ষাপটে এয়ার ইন্ডিয়ার পরিষেবা না থাকায় প্রতিযোগিতা হ্রাস পেয়েছে, যার ফলে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা ও গুয়াহাটির মতো প্রধান মহানগরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কঠিন এবং অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠেছে। এয়ার ইন্ডিয়া ঐতিহাসিকভাবে উত্তর পূর্বের প্রত্যন্ত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই শিলচরে এয়ার ইন্ডিয়ার পরিষেবা অবিলম্বে চালু করতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে আর্জি জানান তিনি। পরবর্তী খবরটি হলো, রামকৃষ্ণনগরে কংগ্রেস মনোনয়ন চেয়ে আবেদন নৈরিতার, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বিধায়ক বিজয়। বিজেপির বিধায়ক বিজয় মালাকারকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে রামকৃষ্ণনগরের রাজনৈতিক মহড়া শুরু করে দিলেন নৈরিতা জয় শুক্লা। জনগণ গ্রহণ করে নিলে রামকৃষ্ণনগরকে বদলে দিতে চান কংগ্রেসের প্রার্থিত্ব প্রত্যাশী নৈরিতা জয় শুক্লা। তফসিলি সংরক্ষিত রামকৃষ্ণনগরে নৈরিতার কংগ্রেস প্রার্থিত্বে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বিধায়ক বিজয় মালাকার। রামকৃষ্ণনগরের পাশাপাশি হাইলাকান্দি আসনেও কংগ্রেস প্রার্থিত্বের আবেদন করেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সম্পাদিকা নৈরিতা। দল প্রার্থী করলে বরাকের রামকৃষ্ণনগর ও হাইলাকান্দি দুটি আসনেই লড়তে চান প্রাক্তন সাংসদ ললিত মোহন শুক্লবৈদ্যের উত্তরসূরি। উল্লেখ্য, শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থিত্বের আবেদন করে নির্বাচনী তৎপরতা শুরু করে দিলেন। বিগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনে প্রার্থিত্বের আবেদন করে আলোচনায় আসা হাইলাকান্দির বাসিন্দা করিমগঞ্জের 2বারের সাংসদ ললিত মোহন শুক্লবৈদ্যের নাতনি নৈরিতা জয় শুক্লা রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টি থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে টিকিট চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিলেন নৈরিতা। করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা কংগ্রেস সভাপতি তাপসপুর কায়স্থের হাতে দলীয় মনোনয়নের আবেদনপত্র তুলে দেন তিনি। রামকৃষ্ণনগর বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থিত্বের আবেদন করে সাংগঠনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা এবং সমষ্টির সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের কাজ শুরু করেছেন তিনি। রামকৃষ্ণনগর ছাড়া হাইলাকান্দিতেও দলের প্রার্থিত্ব চেয়েছেন। দল প্রার্থী করলে প্রতিদ্বন্দ্বিতায় নামতে প্রস্তুতি নিয়েছেন বলে জানান এই যুবা নেত্রী। পরবর্তী খবরটি হলো, উত্তর হাইলাকান্দির বহুচর্চিত উত্তর নারায়ণপুরে কাটাখাল নদীর উপর নতুন সেতু তৈরি হয়ে উঠল। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই সেতু বাস্তবায়নের স্বপ্ন দেখে আসছিলেন। জনতার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে উদ্যোগ শুরু করেছিলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। মন্ত্রী থাকাকালীন গৌতম রায় এই সেতুর কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কাটাখাল নদীর উপর মূলত তার অগ্রণী ভূমিকায় সেতুটি পূর্ণতা লাভ করেছে। কাটাখাল নদীর উপর সেতু তৈরি হয়ে যাওয়ায় উত্তর নারায়ণপুর ও বর্ণিব্রিজ এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে উঠতে শুরু করেছে। যানবাহন চলাচল শুরু হয়ে গেলেও সেতুর পূর্ব প্রান্তে অ্যাপ্রোচ তৈরি না হওয়ার সমস্যায় জনগণ। জানা গিয়েছে, জমি সমস্যার জন্য সেতুর পূর্ব প্রান্তের অ্যাপ্রোচ সমস্যা এখনও রয়ে গেছে। বর্ণিব্রিজ এলাকার সামাজিক কর্মকর্তা অঙ্কিত রবি দাস, প্রীতম কৈরি সহ আরও অনেকেই কাটাখাল নদীর উপরের নতুন সেতুর জন্য প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে জমির সমস্যার সমাধান হয়ে গেলে জনতা উপকৃত হবেন। সামনে রয়েছে বৃষ্টির মরশুম, অনেক ছাত্রছাত্রীকে সেতু পেরিয়ে যেতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে। তাই বৃষ্টির আগে পূর্ব প্রান্তের সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন। অঙ্কিত রবি দাস, প্রীতম কৈরিরা বিজেপি সরকারের নেতৃত্বেই অ্যাপ্রোচ সমস্যার সমাধান হবে বলে মনে করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।